আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে এবং বরাবরের মতোই চলে এলাম আমি ডক্টর সানজিদা ইয়াসমিন, মহাসচিব বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আর একটু বলে দেই যে আজকে কিন্তু লাইভ হয়েছি আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম থেকে এবং বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের গ্রুপ এবং পেজ থেকে। যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্রথমেই কমেন্ট করে জানিয়ে দিন আপনার কেমন আছেন। কারণ আজকে কিন্তু আমাদের, আপনারা জানেন যে আমরা প্রত্যেক শনিবারে, সপ্তাহের শনিবারে কিন্তু আমরা লাইভে আসি ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত, এবং আজকেও 9:30 লাইভে চলে এসেছি। কিন্তু আজকে লাইভটি আমরা শুক্রবারে করছি, শনিবার দিন না করে। কারণ আজকে আমাদের যে বিশেষ অতিথি তাকে নিয়ে আজকে যেহেতু আয়োজন, তিনি আমাদেরকে শুক্রবারে আমাদের আমন্ত্রণ রক্ষা করেছেন। এবং আপনারা তো অলরেডি জেনেই গিয়েছেন যে আজকে আমাদের অতিথি হিসেবে কে আছেন। যারা জয়েন করছেন খুব দ্রুত দ্রুত করে কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে জয়েন করেছেন তা কিন্তু জানাতে ভুলবেন না। আর সংশ্লিষ্ট যারা আছেন তারা দয়া করে প্রতিটি গ্রুপে, আপনার টাইম লাইনে এবং আমাদের গ্রুপে এবং পেজে অ্যানাউন্সমেন্টে পিন টু টপ করে আজকের এই প্রোগ্রামটি রেখে দিন। কারণ আজকে কিন্তু আমরা চলে এসেছি আদর্শ আরোগ্য হোমিওপ্যাথির ষষ্ঠ পর্বে, এবং আজকে কিন্তু আমরা কথা বলবো চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব নিয়ে। অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থা তো আছে আমাদের দেশে এবং সব জায়গায় প্রচলিত আছে, কিন্তু হোমিওপ্যাথি কেন শ্রেষ্ঠ, আদৌ কি শ্রেষ্ঠ, কিভাবে আমরা প্রমাণ করব তা জানতে কিন্তু আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং যারা যারা দেখছেন জয়েন করে ফেলুন, কারণ মূল অনুষ্ঠান তো শুরু করবো কিছুক্ষণের মধ্যে। তার আগে আমাকে কমেন্ট করে জানাতে হবে কে কোথা থেকে আজকে জয়েন হয়েছেন আমাদের সাথে। ওকে, অলরেডি কিন্তু আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দিয়েছেন, নাজমুল ইসলাম জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ নাজমুল ইসলাম ভাইয়া। এবং আপনাকে অনুরোধ করছি দয়া করে পিন টু টপ করে আজকের লাইভটি একটু পিন টু টপ করে দিন, এবং আমাদের হোমিওপ্যাথিক পার্সন এবং যাবতীয় যত গ্রুপ আছে লাইভগুলো শেয়ার করে দিতে হবে, টাইম লাইনে শেয়ার করে দিতে হবে, এবং আপনারা যারা দেখছেন তাদেরকেও অনুরোধ করছি আজকে লাইভটি শেয়ার করে দিবেন। ওকে, সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়েছেন যে আজকে খুব সুন্দর মতো আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এবং আজকে যেহেতু ষষ্ঠ লাইভে চলে এসেছি, আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আজকে আমাদের অতিথি হিসাবে কে আছেন। তারপর আমি বলে দিচ্ছি তার নাম ঘোষণা। আমাদের পরম শ্রদ্ধেয় এবং আমাদের সৌভাগ্য, আমি আসলে প্রথমে একটু কৃতজ্ঞতা স্বীকার করি যে প্রতিদিন আমরা যখন মানে প্রত্যেক সপ্তাহে যখন লাইভে আসি এবং আমরা যখন আমাদের অতিথিদের কাছে তাদের আমন্ত্রণ জানাই, তারা যখন আমাকে রেসপন্স করেন, যখন বলেন যে তারা অতিথি হয়ে আসবেন আমাদের মাঝে, এবং আমরা জানি যে তারা খুবই ব্যস্ত, বাংলাদেশের স্বনামধন্য ডক্টর, তারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তারা বই লেখেন, তারা আমাদের লেকচারার হিসেবে আমাদের ক্লাস দেন। কিন্তু এত কিছুর ভিতরে তারা যখন আমার আমন্ত্রণ রক্ষা করেন, তখন কিন্তু অবশ্যই আমাদের অত্যন্ত ভালো লাগা কাজ করে। আমি নিজে ব্যক্তিগতভাবে গর্ববোধ করি এবং সম্মানিত বোধ করি, এটা আমাদের অনেক বড় পাওয়া। আর আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলবে আমাদের সভাপতি স্যার, আমাদের ইয়াকুব আলী সরকার স্যারও কিন্তু উপস্থিত আছেন, এবং তিনি আজকের অনুষ্ঠানটি কিন্তু আমাদের উদ্বোধন করবেন বা শুরু করবেন। স্যারের কাছে আমি রিকোয়েস্ট করবো। আর একটু বলে দিই আজকে আমাদের সাথে কি আছেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল হক, পিএইচডি, উপদেষ্টা, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম, এবং তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আরো কিছু পরিচয় তার সম্পর্কে আসলে নতুন করে বলার মতো কিছু নেই। তিনি বাংলাদেশের একজন মানে স্বনামধন্য ব্যক্তিত্ব, আপনারা দেখলেই তাকে চিনতে পারবেন, তার নাম শুনেও তাকে চিনতে পেরেছেন। কিন্তু তার কথা আমি যার কাছ থেকে শুনবো তিনি আর অন্য কেউ নন, তিনি আমাদের ইয়াকুব সরকার স্যার। প্রথমেই আমি স্যারকে একটু ডেকে নেই আজকের অনুষ্ঠানে। স্যারকে বলছি যে স্যার আপনি একটু উদ্বোধন ঘোষণা করুন এবং কেমন আছেন স্যার সেটা জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান আপনি শুরু করুন। স্যার দয়া করে মাইক্রোফোনটি আনমিউট করে কথা বলুন। ধন্যবাদ সানজিদা নিমুকে। আজকে যারা লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমাদের একজন বিশিষ্টজন অতিথি হয়ে এসেছেন, আজকে তাই আমাদের অনেক আনন্দের দিন। আজকে আমরা কোনো প্রকারে আমাদের নিজেদের কথা বলবো না, আমরা স্যারের কথাই শুনবো। আমাদের আজকের প্রধান আকর্ষণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, বাংলাদেশের একজন খ্যাতিমান হোমিওপ্যাথ। তিনি একাধারে একজন অর্থনীতিবিদ, একজন সরকারি কর্মকর্তা। আপনারা জানেন যে বিশিষ্ট জন যখন কথা বলেন, যখন সরকারের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি হোমিওপ্যাথির পক্ষে কথা বলেন, তখন স্বভাবতই এই হোমিওপ্যাথির মর্যাদা বৃদ্ধি যায়। আমরা তখন নিজেরা
আশ্বস্ত হই যে আমাদের এই পেশায়, আমাদের এই কর্মে আমাদের কৃতিত্ব। আমরা বাংলাদেশের যারা হোমিওপ্যাথি চর্চার সাথে জড়িত সবাই আমরা জানি যে আমাদের এই এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি যে একটা সুনাম, যে কৃতিত্ব, এইটাকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে প্রভিডেন্ট করতে হয়, সেটাকে অবশ্যই আমাদের যারা সরকারি পর্যায়ে রয়েছেন, যারা সরকারের নিকটজন রয়েছেন, তাদের মাধ্যমে এটাকে প্রোভাইড করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ জন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের সম্মানিত উপদেষ্টা, আজকের যিনি প্রধান আকর্ষণ, ডক্টর মোহাম্মদ ফজলুল হক পিএইচডি স্যার। তিনি সরকারি যখন কর্মরত ছিলেন, তিনি আমাদের এই হোমিওপ্যাথির কল্যাণে অনেক কাজ করেছেন। তার সেই অবদান আমরা জানি এবং ইতিমধ্যে বাংলাদেশের সকল অঞ্চলে সবার কাছে তিনি পরিচিত হয়ে গেছেন। তার সম্বন্ধে আমি বিস্তারিত কথা বললে সেটা একটা বেমানান দেখায়, কারণ স্যার সম্বন্ধে সবাই আমরা জানি। তো আজকে স্যার যে বিষয়টা নিয়ে আসছেন সেটা হচ্ছে অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সাথে আমাদের হোমিওপ্যাথির যে শ্রেষ্ঠত্ব, ঠিক শ্রেষ্ঠত্ব কেন, সেই জিনিসটা তিনি চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে শোনাবেন। আমরা স্যারের কাছে সরাসরি চলে যাচ্ছি এবং আজকের এই ফেসবুক লাইভটি সবাইকে শোনার জন্য ওকে, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বা স্যারকে আমরা ডিসকানেক্ট করে ফেলেছি, আবার কানেক্ট করলে কিন্তু আমরা আবার স্যারকে নিয়ে আসবো। এবং আজকে যা বলছিলাম যে আমরা আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু আমাদের আজকের অতিথি তাকে কিন্তু আমন্ত্রণ জানাতে চাই, এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আজকের অতিথি যিনি, তাকে আমি ডেকে নিচ্ছি, আমাদের স্যারকে অনুরোধ করছি। স্যার, প্রথমে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং দয়া করে স্যার আজকের আয়োজন শুরু করার জন্য কিন্তু আপনাকে বলছি। এবং আমাদের আজকের বিষয় চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্কগত কারণে আমরা হয়তো বা স্যারকে ডিসকানেক্ট করে ফেলেছি। এবং আমাকে যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু আবার চেষ্টা করব স্যারকে কানেক্ট করার জন্য, কারণ নেটওয়ার্কের কাছে আসলে আমরা সবাই, নেটওয়ার্ক ভালো না থাকলে আসলে কিছু করার নেই। সেক্ষেত্রে স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, কিন্তু আমরা চেষ্টা করছি স্যারকে আবার কানেক্ট করার জন্য। ওকে, সেই মুহূর্ত পর্যন্ত ইয়াকুব স্যারকে আবার একটু চেষ্টা করছি। যে ইয়াকুব স্যারকে পেয়েছি আমরা। স্যার, আপনি কিছু বলুন, আমি চেষ্টা করছি স্যারকে আবার কানেক্ট করার জন্য। জি, আসলে আমরা অনেকটাই অসহায় নেটওয়ার্কের কাছে। সেক্ষেত্রে স্যার আসার মাত্রই আমরা কথা শুনবো। এই পর্যায়ে আমি দু চার কথা বলছি। সেক্ষেত্রে আমরা এই আদর্শ আরোগ্য আমাদের হোমিওপ্যাথি যে ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে দু চার কথা না বললেই নয়। আদর্শ আরোগ্য বলতে আমরা কি বুঝি, আর আদর্শ আরোগ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথিক শ্রেষ্ঠ, এই শব্দ দুটো বিশ্লেষণ করাটা একান্তই প্রয়োজন। আমরা সবাই জানি আমরা রোগের চিকিৎসা করি রোগকে আরোগ্য দেওয়ার জন্য, তাহলে সেখানে আবার আদর্শ আরোগ্য কেন? আমাদের মহাত্মা হ্যানিম্যান অর্গান অফ মেডিসিনে স্পষ্টতই তিনি প্রমাণ করেছে যে আদর্শ আরোগ্যের একটা স্ট্যান্ডার্ডই আছে। অল্প সময়ে, বিনা কষ্টে এবং সহজবদ্ধ নিয়মে, কোনো কষ্ট না দিয়ে রোগীকে যদি পূর্ব স্বাস্থ্যে দেওয়া যায়, সেই স্ট্যান্ডার্ড চিকিৎসাকে বলা হয় আদর্শ আরোগ্য। আর সেই আদর্শ আরোগ্য দেওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা। সেই আদর্শ আরোগ্যের জন্য কাজ করি আমরা। এই আদর্শ আরোগ্য দেওয়ার জন্য যে সকল বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি। আমাদের প্রতি অনুষ্ঠানে আমাদের একজন বিশিষ্ট জন আমন্ত্রিত হচ্ছেন, আর সেই বিশিষ্ট জন আমাদের আলোচনার মাধ্যমে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথির ব্যানারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল চিকিৎসক রয়েছেন, ঠিক চিকিৎসকদেরকে ট্রেন আপ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বিশিষ্ট কয়েকজন চিকিৎসক
এসেছেন। জি, আজকে আমাদের যিনি প্রধান অতিথি আমাদের ডক্টর ফজলুল হক স্যার এসেছেন। আমরা তার কাছে শুনবো আমরা আদর্শ আরোগ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথির শ্রেষ্ঠতা কি সেটা তিনি বিশ্লেষণ করবেন। ধন্যবাদ। সানজিদা নিমু। অনেক ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ আমরা স্যারকে আবার কানেক্ট করে ফেলেছি। তাই আমরা কিন্তু আর একটা মিনিটও সময় নষ্ট না করে স্যারের কাছে চলে যাব। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। স্যার, দয়া করে আপনি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন এবং আজকের আয়োজন শুরু করুন। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রথমে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তারা আমাকে এই অনুষ্ঠানে মাধ্যমে এই অনুষ্ঠানের সামনে যারা আছেন, যারা অংশগ্রহণ করেছেন, শুনছেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে সম্পর্কে আপনারা আগেই জেনেছেন। হোয়াই হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মডার্ন ট্রিটমেন্ট ফর হিউম্যান হেলথ। এই সম্পর্কে আমাদের নিমু এবং উপস্থাপক নিমু এবং ইয়াকুব সরকার ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে বলতে চাই, জানাতে চাই, উপস্থাপন করতে চাই যে আপনারা প্রত্যেকেই বলেন যে হোমিওপ্যাথি হচ্ছে সবচাইতে ভালো চিকিৎসা ব্যবস্থা, শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা। এই কথাটি হোমিওপ্যাথির চিকিৎসক, শিক্ষক, ছাত্রছাত্রী এবং যারা হোমিওপ্যাথি ভক্ত, যারা মানুষের এই স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছেন, জড়িত আছেন, তারা প্রত্যেকেই বলেন। আসলে কি আপনারা শ্রেষ্ঠ? আপনি যদি দাবি করেন যে আপনি শ্রেষ্ঠ এবং সেই দাবির সমর্থনে আপনার যদি কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ না থাকে, তাহলে শুধুমাত্র আপনি শ্রেষ্ঠ বলে নিজে আত্মতৃপ্ত হলেও মানুষ কিংবা যারা আপনার সাথে সংশ্লিষ্ট তারা আত্মতৃপ্ত হবে না এবং তারা আপনার কথায় বিশ্বাস করবে না, তারা আপনার কাছে আসবে না, তারা আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে না। যেমন আপনি যদি পিছনের দিকে তাকান তাহলে মহাত্মা হানিম্যানের এই হোমিওপ্যাথি সম্পর্কে অবদানের পর থেকে বিশ্বে মডার্ন বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা বলতে যা বোঝায় সেটা হচ্ছে অ্যালোপ্যাথ। সে অ্যালোপ্যাথিরা এমন সব কাজ করেছেন, এমন তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা যে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ তাদের কাছে যায়, হোমিওপ্যাথদের কাছে আসে না। যারা আসে চিকিৎসা নেয় তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন এ কথাটি স্বীকারও করতে চান না। হোমিওপ্যাথি যে আদর্শ চিকিৎসা ব্যবস্থা সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানুষের কাছে তা জানি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো, আদারওয়াইজ নট। তাহলে আমাদের কাছে কি প্রমাণ আছে যে আমরা শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্বের দাবিদার আমরা নিজেরা হলেও
সাধারণ মানুষ, সমাজের উচ্চ শিক্ষিত, বিত্তশালীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাষ্ট্র পরিচালনায় সরকারি আমলাদের নিকট গ্রহণযোগ্য হয়নি, বরং নেগেটিভ ধারণার জন্ম দিয়েছে। আজকে আমার এই আলোচনার মধ্যে দিয়ে, আজকে আমার আলোচনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট সকলকে, সাধারণ মানুষ, উচ্চ শিক্ষিত, বিত্তশালী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাষ্ট্র পরিচালনার যন্ত্রে যারা নিয়োজিত, তাদের কাছে হোমিওপ্যাথির আইডিওলজি, আদর্শ এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা রাখব। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করার সুবাদে এবং মাননীয় মন্ত্রীর আমি প্রোটোকল অফিসার হিসাবে দায়িত্ব পালন করার প্রেক্ষিতে বিজ্ঞ ও বিশেষজ্ঞ, এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট অ্যালোপ্যাথিক ডাক্তারদের সঙ্গে চিকিৎসার ক্ষেত্রে পরিচয় ঘটে। আলাপ আলোচনা ও মত বিনিময়ের সুযোগ হয়েছে। দুই একজন ছাড়া হোমিওপ্যাথিকে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা বলতে নারাজ। দেশে বিদেশে বহু সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনায় হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মডার্ন ট্রিটমেন্ট ফর হিউম্যান হেলথ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কিছুটা সফল হয়েছি, বেশিরভাগই অসফল। এটা একটা দুর্ভাগ্য। বিজ্ঞ অ্যালোপ্যাথিক চিকিৎসকদের থেকে নানাবিধ প্রশ্ন, এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়েছে যে হোমিওপ্যাথি আদৌ কি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা? আদৌ কি মানুষের কোনো উপকারে আসে? আপনি কি স্যার আমাদেরকে বলবেন? আমি বলার চেষ্টা করেছি, কিন্তু আজকে যেমন একটা অনুষ্ঠানে, হয়তো এই অনুষ্ঠানে 50 জন লোক আছে, আমি 10 জনের মধ্যে বলেছি, আমার সে কথা কর্ণগোচরে হয়নি। তবে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে যখন বলেছি, তখন তারও একটা প্রচার হয়নি। কেন হয়নি সে ব্যাখ্যাও দেব। এবার এরপর আমি শুরু করি আমার গবেষণা, যে হোমিওপ্যাথি যে মডার্ন টেকনোলজি সহ উন্নত মানের চিকিৎসা, সে বিষয়ে আমাকে প্রমাণক দলিল দাখিল করতে হবে, আমাকে গবেষণা করতে হবে। তাই আমি গবেষণা শুরু করি। দীর্ঘদিনের গবেষণায় উত্তর খুঁজে পাই, হোয়াই হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মডার্ন ট্রিটমেন্ট ফর হিউম্যান হেলথ। অতঃপর আমি যখন গবেষণা করে গবেষণালব্ধ ফলাফল পেলাম, তখন ভাবলাম যে আমার এই স্বীকৃতি আমাদের মানুষের কাছে দিলে হবে না, এর একটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়া দরকার। সুতরাং আমি ইন্টারন্যাশনাল জার্নালে একটা আর্টিকেল প্রকাশের চেষ্টা করলাম। প্রচুর বাধার সম্মুখীন হতে হলো, কারণ আর্টিকেলের মধ্যে যেসব বিষয় উল্লেখ করলাম, তাতে জার্নালের কর্তৃপক্ষ আমাকে বারবার প্রশ্ন করলেন যেটা অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির মধ্যে কোনো কন্ট্রাডিকশন হয় কিনা, বা আপনি এই বিষয়গুলির উপরে আবার আমাদেরকে মতামত দেন। তখন আমি আবার তাদের প্রশ্নের জবাব দিয়ে বললাম যে না, এখানে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। আমি উভয়ের সমন্বয় চাচ্ছি, এবং আমি চাচ্ছি যে আমি সব ক্ষেত্রে পারঙ্গম নয়, আমি সব রোগী চিকিৎসা দিতে পারি না, আর অ্যালোপ্যাথিও সব রোগের চিকিৎসা দিতে বলছে যে আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়ে বিশ্বের সকল মানুষকে সুস্থ করতে চাই। তো সুস্থ করার একক দায়িত্ব যদি তারা গ্রহণ করে, তাহলে সেটা পারবে না। কোন ক্ষেত্রে পারবে আর কোন ক্ষেত্রে পারবে না, সেই বিষয়গুলি আমি আমার এই আর্টিকেলের মধ্যে তুলে ধরেছি। সেজন্য আপনার কাছে মনে হচ্ছে যে কন্ট্রাডিকশন এবং অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে, আদৌ নয়। এটার মধ্যে আমি কন্ট্রাডিকশন তুলি নাই, আমি তুলেছি পারস্পরিক আলোচনা এবং তার পারস্পরিক শ্রদ্ধার সাথে
কিভাবে মিনিমাইজ করা যায়। কারণ রাষ্ট্রযন্ত্র মানুষের সেবা দিতে চায়, মানুষকে সুস্থ করতে চায়, কিন্তু সুস্থর যে একমাত্র গুরুত্বপূর্ণ হাতিয়ার হোমিওপ্যাথি, সেটাকে তারা নেগলেক্ট করছে। সেই জন্য আমি আপনার কাছে এটা দিয়েছি যে আমার কাছে আন্তর্জাতিক একটা স্বীকৃতি থাকলে আমি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ, যে কোনো সমাজে শিক্ষিত লোকের কাছে উপস্থাপন করতে পারবো। আমাদের একটি অসুবিধা হলো এই যে হোমিওপ্যাথরা প্রায় প্রত্যেকেই বলে থাকে যে ট্রিট দ্য পেশেন্ট নট টু দ্য ডিজিজেস। এটা তাদের একমাত্র কথা। হ্যাঁ, এটা সঠিক কথা, বাট হোয়াট ইজ দ্য মেন ভ্যালু, হোয়াট ইজ দ্য মেন মটো, হোয়াট ইজ দ্য আইডিওলজি বিহাইন্ড দ্য সেন্টেন্স ট্রিট দ্য পেশেন্ট নট টু দ্য ডিজিজেস? এটার গভীরতা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে প্রকৃত পক্ষে হোমিওপ্যাথি মানব শরীরের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য কতটা বিজ্ঞান ভিত্তিক ও গুরুত্বপূর্ণ। এখন আমার জানা মতে এই প্রশ্নের জবাব কোনো ছাত্র, শিক্ষক যারা 40-50 বছরের অভিজ্ঞ ডাক্তার হিসেবে দাবি করছেন তারা, কিংবা যারা 10টি বই লিখেছেন হোমিওপ্যাথির উপরে, তারা এই গবেষণা করেছেন কিনা আমার জানা নেই। যদি তারা শুনে থাকেন আমার এই গবেষণার ফলাফল, তারা আমি অনুরোধ করব যে হোমিওপ্যাথির মধ্যে যে জিনিসটার অভাব রয়েছে একেবারে প্রথম থেকে সেটা যেন আজকে দূরীভূত হয়ে যায়। কি আমাদের মধ্যে অনেকে পণ্ডিত না হয়েও পাণ্ডিত্য জাহির করি, ভাব দেখায় অন্যের চেয়ে আমি অনেক বেশি জ্ঞানী। এই অহংবোধ হোমিওপ্যাথিকে পিছিয়ে দিয়েছে। আমরা আবিষ্কার করে ফেলেছি ইতিমধ্যে রিডিসকভারি অফ হোমিওপ্যাথ মাইন্ড মেথড। আমরা আরো অনেক কিছু আবিষ্কার করেছি, কিন্তু আমরা হানিম্যানের আইডিওলজিকে আরো বেশি কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা করছি না। সে বিষয়টি চিন্তা করেছে কে? আমরা যদি আমাদের বিখ্যাত চিকিৎসক ডক্টর কেন্টের কথা চিন্তা করি, তিনি 10টা বই লেখেন নাই, তিনি 3টা বই লিখেছেন, যার একটি হচ্ছেন রেফাটরি। এই রেফাটরি লেখেই তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। তখন থেকেই হোমিওপ্যাথিকরা কিছুটা সংকীর্ণ মনা আমাদের কাছে প্রমাণ হয়েছে। আমরা গোপন প্রিয় এবং সাইকোটিক আমাদের একটা লক্ষণ। আপনারা জানেন যে রেফাটরি বই ছাপাইতে গিয়ে টাকার অভাবে কেন্টের যে 100 জন রোগীর কাছে $300 করে বিক্রি করার কথা, তা তিনি বিক্রি করতে পারেননি, তারা উঠায় নিয়েছে। সেজন্য হোমিওপ্যাথি ভাইদের প্রতি আমার অনুরোধ, আজকে আমার এই অনুষ্ঠানের পরে নিশ্চয় আপনারা উপলব্ধি করবেন এবং অ্যালোপ্যাথদের মতো আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতা এবং নিজের জ্ঞানের সংকীর্ণতা, নিজের জ্ঞানের প্রসারতা, যার যেখানে যেটুকু আছে সেটুক একে অপরকে দিয়ে সহযোগিতার মাধ্যমে এই শাস্ত্রটির উন্নয়নের চেষ্টা করব। এখন আমি আজকের এই আলোচনায় বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথির ব্যাখ্যা দিচ্ছি। সেই ব্যাখ্যায় আমি প্রথমে যার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস। 460 বিসিতে তিনি জন্মগ্রহণ করেছেন, 95 বছর বেঁচে ছিলেন মাত্র। দি ফাদার অফ দ্য মডার্ন মেডিকেল সায়েন্স হ্যাজ গিভেন এ গ্রেট আইডিয়াল ইনস্ট্রাকশন ফর মেডিকেল ট্রিটমেন্ট। মানুষের চিকিৎসা সম্পর্কে হিপোক্রেটিস কি বলেছেন? বলেছেন, ফাইন্ড দি
find out the accurate cause of disease, minutely observing the patient. অত্যন্ত মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আপাদমস্তক রোগীকে তুমি দেখো, তারপরে হি হু ক্যান ফাইন্ড আউট দি অ্যাকচুয়াল কজ অফ দি ডিজিজ, তুমি তার রোগের কারণটা খুঁজে বের করো, ক্যান হেল্প দি পেশেন্ট be prescribing and applying the perfect medicine. The principle of homeopathy treatment is the reflect of this model idea of Hippocrates. তাহলে আমরা যারা হোমিওপ্যাথি গবেষণা যদি করি, সেই গবেষণার ফলাফল দাঁড়ালো যে হোমিওপ্যাথিরা রোগীর আপাদ মস্তক দেখে, পর্যবেক্ষণ করে, তারপরে জিজ্ঞেস করে রোগের কারণটা কি, রোগের মডালিটিটা কি, তারপরে একটা নির্দিষ্ট ওষুধ দেয়, যে ওষুধে রোগীটি ভালো হয়। তাহলে মহাত্মা হানিম্যান আমাদের কাছে যে আইডিওলজি দিয়ে গিয়েছেন, সেই আইডিওলজি চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক হিপোক্রেটিসের আইডিয়া আমরা ফলো করছি। সুতরাং উই আর প্রাউড যে আমরা বিজ্ঞান ভিত্তিক যিনি চিকিৎসা বিজ্ঞানের প্রধান ফাদার, তার আদর্শ অনুসরণ করে চলছি। আমরা সেকেন্ড ম্যানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে পারি, ক্যালাডিয়াস গ্যালেন। বিজ্ঞানী ক্যালাডিয়াস গ্যালেন, দি ফাদার অফ মডার্ন সাইকোলজি, ফিজিওলজি অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইমস, ইজ দ্য ডিসকভার অফ হিউম্যান বডি স্ট্রাকচার, position of heart and many others human body created information by the description and the মন্ত্রমুগ্ধের মতো স্যারের আলোচনা শুনছিলাম এবং আবার দুঃখিত আমরা যে লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এবং আশা করি আবার কিছুক্ষণের মধ্যেই স্যারকে কানেক্ট করে ফেলতে পারবো। অলরেডি স্যারকে কানেক্ট করে ফেলেছি এবং আবার কিন্তু আমরা আমাদের আজকের আলোচনা চলে যাচ্ছি। জি স্যার, আপনি দয়া করে কন্টিনিউ করুন। ধন্যবাদ লিমা। আমি সেকেন্ড যার কথা উল্লেখ করেছি সে হচ্ছে ক্যালাডিয়াস গ্যালেন। ক্যালাডিয়াস গ্যালেন অত্যন্ত বিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি বিসি খ্রিস্টপূর্ব 129 থেকে 220-এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বিজ্ঞানী মানুষের শারীরিক গঠন, হৃৎপিণ্ডের অবস্থান এবং শরীর সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আবিষ্কারক। মৃতদেহ এবং সব ব্যবস্থাদের মাধ্যমে তিনি মানব দেহের শিরা, উপশিরা, ধমনী, ভেন, সাব ভেন এন্ড আর্টারি সম্বন্ধে জ্ঞান লাভ করেন। হৃৎপিণ্ড ধমনীর ভিতর দিয়ে রক্ত চলাচল করে, এ তথ্য তারই আবিষ্কার। গ্যালেনই প্রথম ব্যক্তি যিনি রোগীকে মানসিক এবং শারীরিক এই দুভাগে বিভক্ত করেছেন এবং জানান মানসিক রোগ শারীরিক রোগকে জটিল করে। গ্যালেন ছিলেন চিকিৎসা বিজ্ঞানের রসতত্ত্ব হিউমারাল থিওরির প্রবক্তা। ওষুধের ক্রিয়া গুণাগুণ অনুযায়ী বিভক্ত করার পদ্ধতিও তিনি আবিষ্কার করেন। হোমিওপ্যাথিক রোগীকে আমরা রোগীকে মানসিক এবং শারীরিক উভয় ভাগে ভাগ করি এবং আমরা বেশি গুরুত্ব দিই হোমিওপ্যাথির মানসিক রোগের উপর, তার মানসিক অবস্থার উপরে। রোগীর টোটালিটি অফ সিমটম আমরা বিবেচনা করি, রোগের ইতিহাস আমরা জানি, রোগের ইতিহাসে আমরা লক্ষ্য করি যে তিনি অল্প বয়সে পিতামাতা হারিয়েছেন কিনা,
স্বামী স্ত্রী হিসাবে বিচ্ছেদ হয়েছে কিনা, প্রেমিকের ছেড়ে দেওয়ার ব্যথা আছে কিনা, অতীতে কোনো আঘাত পেয়েছিলেন কিনা, এবং সে কারণে আজকের যে মাথা ব্যথা, আজকের যে পেটে ব্যথা, আজকের যে হাঁটু সন্ধির ব্যথা, এর কারণ কি? তিনি কি লেখাপড়া শিখতে গিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন বলে রাত জেগেছেন, নাকি শিক্ষক তাকে কলম চুরির দোষে দোষী করেছেন? তিনি কি গরিব এই তাড়নায় দিশেহারা হয়েছেন? তার মানসিক কষ্ট কি? রোগ নিরাময়ের ক্ষেত্রে হোমিওপ্যাথিরা এই বিষয়টি আগে লক্ষ্য করেন, এবং যে ডাক্তার শারীরিক এবং মানসিক রোগের পাশাপাশি মানসিক রোগের গুরুত্ব বেশি দেন, তিনিই সফল হন। তাহলে আজ আমরা হোমিওপ্যাথ কার আদর্শ অনুসরণ করছি? আমরা গ্যালেনের আদর্শ অনুসরণ করছি। গ্যালেন যা বলে গিয়েছেন আমরা তাই করছি। সুতরাং আমরা হিপোক্রেটসের বিজ্ঞান, গ্যালেনের বিজ্ঞান আমরা মেনে চলছি। সুতরাং আমরা কোয়াক হোমিওপ্যাথি নয়, আমরা বিজ্ঞান ছাড়া নিজেরা হোমিওপ্যাথি ডাক্তারি করছি না। এরপর আমি আসছি অ্যান্ড্রিয়াস ভ্যালিসাস। অ্যান্ড্রিয়াস ভ্যালিসাস 1514 থেকে 1564, হানিম্যানের জন্মের অনেক আগে। তিনি বলেছেন, ডিসকভার্ড দ্যাট হিউম্যান বডি ইজ নট প্যারালেল টু দ্য মাউস, ক্যাট, ডগ, শিম্পাঞ্জি or any other mean animals. Rather, it is totally different in nature, but at present that medicine being applied on these main animals in random selected the human body. Though sometime the old disease is being partially cured, the new diseases come forward, and again the cure of the disease bring new diseases. Thus the patient are being trapped into the vicious circle. Because of the attack of new disease, worldwide the number of the patients is being increased where they are supposed to be decreased. That is why homeopathy want to declare aloud, treat is for the patient, not against the disease. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজ্ঞানী। আমি অনেকগুলি পত্র পত্রিকায়, মাসিক এবং সাময়িকীতে এসব বিষয়ে উল্লেখ করেছি, লিখেছি। কার কথা থেকে লিখেছি? আমার নিজের কথা? নো, আমি অ্যান্ড্রিয়াস ভ্যালিসাসের উদ্ধৃতি দিয়ে লিখেছি। কি লিখেছি এই যে তিনি বলেছেন, আপনারা গবেষণা করে দেখেন, অ্যালোপ্যাথির প্রতিটি ওষুধ, ইনজেকশন আর ভ্যাকসিন, যেটাই আপনি বলেন না কেন, সেটা আগে ইঁদুর, বিড়াল, কুকুর, শিম্পাঞ্জি তাদের দেহে প্রয়োগ করা হয়। ল্যাবরেটরিতে খুব গভীর অভিনিবেশ সহকারে বিজ্ঞানীরা পরীক্ষা করেন। তারপরে তার ফলাফল বিচার বিবেচনা করে মানুষের কল্যাণে সেটা প্রয়োগ করে থাকেন। এখন গবেষণা করতে গেলে আমরা সব সময়, যেমন আমরা পিএইচডি থিসিসে, মাস্টার ডিগ্রি থিসিসে, এমবিএ থিসিসে আমরা ধরে নিই যে 0.5 এরর হবে। এর বেশি যদি এরর হয় তাহলে যিনি আমাদের কন্ট্রোলিং প্রফেসর স্যার থাকেন তিনি অ্যালাউ করেন না, যে আপনার এই রিসার্চটি সঠিক হয়নি।
এখন আপনারা যারা আজকে এখানে শুনছেন তারা বিবেচনা করেন যে যে গবেষণায়, যে ইনজেকশন বা যে ভ্যাকসিনে ইঁদুর, বিড়াল বা শিম্পাঞ্জির গায়ে দিয়ে গবেষক প্রমাণ করেছেন যে এটি মানুষের শরীরে প্রয়োগ করলে এই রোগের ক্ষেত্রে মানুষ উপকৃত হবে, এটা 100% সঠিক যদি আমি ধরে নিই, তাও এটি যে কমপ্লিট হাইপোথিসিস নট আইসোলেট। অর্থাৎ ইঁদুর কি বলেছে, খরগোশ কি বলেছে, শিম্পাঞ্জি কি বলেছে, সেটা গবেষক শুনতে পারেননি, জানতে পারেননি, উপলব্ধি করতে পারেননি। শুধু ল্যাবরেটরিতে পরীক্ষা করে অনুমান করতে পেরেছেন। সো ইট ইজ হাইলি হাইপোথিসিস। এবং এই যে হাইপোথেটিক্যাল, অন দি বেসিস অফ দ্য হাইপোথেটিক্যাল রিসার্চ, সেই জন্য শব্দটি রিসার্চ করা হয়েছে, রিসার্চ বলা হয়েছে। যে রিসার্চ আমি সার্চ করেছি, আমার ভুল ত্রুটি হলে আপনি এসে আবার সার্চ করবেন। তাহলে আমি বলছি না যে ভ্যাকসিন আমার কোনো কাজে লাগেনি বা উপকার হচ্ছে না, তা নয়, অনেক উপকার হচ্ছে। বিজ্ঞানীদের এই অবদান, আজ বিশ্বের মানুষের গড় আয়ু 72 বছর পৌঁছেছে। আমি সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন তুলছি না যে গবেষণার যে ফলাফলটি আপনি দিচ্ছেন, that is not absolute. It is completely hypothetical. But we are taking it, we receive it, and people are benefited. We agree. But if you consider the homeopath, all the medicine of homeopath, examine or research, আপনি যে শব্দ ব্যবহার করেন সেটা সুস্থ মানব দেহে প্রয়োগ করা হয়। একজন মানুষকে কাঁচা মরিচ খাইয়ে দিয়েছি, তার জিহ্বা দিয়ে লালা পড়ছে, এর বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম। আমার নেতা মহাত্মা হানিম্যান, বিশ্বের নেতা মহাত্মা হানিম্যান, আমি যার নাম উচ্চারণ করছি মহাত্মা, বিশ্বে কি আর একজনের নাম আছে? আছে, ভারতের মহাত্মা গান্ধী। নট মোর দ্যান টু, দুইয়ের বেশি তো নয়। এই যে ক্যাপসিকাম খেয়ে, এই যে মরিচ খেয়ে আপনার ঢেকুর উঠছে, গ্যাস হচ্ছে, পেট জ্বলে যাচ্ছে, নাক দিয়ে পানি পর্যন্ত পড়ে যাচ্ছে, চোখের পানি পড়ে যাচ্ছে, আপনি, আমার কাছে আছে ক্যাপসিকাম, অতি সূক্ষ্ম মাত্রায় তৈরি, আপনি 1 ফোঁটা খেলেই আপনার এই অসুবিধাটা দূর হয়ে যাবে। কম সেসব ওষুধ আমরা নেশার থেকে নিয়েছি। সেসব ওষুধ আমরা সুস্থ মানব দেহে প্রয়োগ করেছি। সেই মানব দেহে প্রয়োগ করার পরে তিনি যেসব অসুবিধার কথা বলেছেন তা আমি ম্যাটেরিয়া মেডিকাতে লিখে রেখেছি, খাতায় লিখে রেখেছি। তারপর এরকমের রুগী যখন আসছে তখন আমি লক্ষণ মিলিয়ে আমি তাকে দিচ্ছি। আমি ইঁদুর কি বলেছিল, বানর কি বলেছে, শিম্পাঞ্জি কি বলেছে, সে আদৌ কোনো কথা বলতে পারেনি। আমি বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে, ডাইরেক্টর ডেভেলপমেন্ট এবং ডাইরেক্টর ফিন্যান্স হিসাবে চাকরি করার সুবাদে এবং সেখানে মাইক্রোবায়োলজির উপরে একটি কোর্স করার সুবাদে আমি বিশেষ ল্যাবে গিয়েছি। সেখানে আমি দেখেছি
যে বিজ্ঞানীরা একটা ছোট্ট খরগোশের বাচ্চা এবং ইঁদুরের গায়ে তারা কিছু পুশ করেছে, তারা একটা বিষয় নিয়ে পরীক্ষা করছে। আমি জিজ্ঞেস করেছি, ইঁদুর দেখলাম তার দেহ অর্ধেক লেজ সহ অর্ধেকটা পানির ভিতরে ডুবাই দিয়েছে, মুখটা বাইরে। ঠিক খরগোশটাও তাই। আমি জিজ্ঞেস করেছি বিজ্ঞানীকে যে ভাই, আমি বুঝে সুঝে জিজ্ঞেস করেছি, যেহেতু আমি ডেভেলপমেন্ট হিসাবে এবং আমি যেহেতু সেখানে মাইক্রোবায়োলজির উপরে ট্রেনিং নিতেছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম। বিজ্ঞানী বললেন যে স্যার, আমরা অনুমান করছি যে তার দেহ জ্বলে পুড়ে যাচ্ছে, সেই জন্য সে পানির ভিতরে অর্ধেক বডি দিয়ে দেহটাকে ঠান্ডা করছে। এই যে বিজ্ঞানী বললেন, বিজ্ঞানীর কথাটি সঠিক হতে পারে, নাও হতে পারে, মেবি অর মে নট বি। বাট আমি রন্ধনশালায় পেঁয়াজ কাটতেছিলাম, পেঁয়াজের গন্ধে, পেঁয়াজের ঝাঁঝে আমার নাক দিয়ে পানি এসে গিয়েছে। সেখান থেকে আমি এলিয়াম সিপার একটা ফোঁটা খেয়েছি, আমার এই পেঁয়াজের ঝাঁঝের প্রতিক্রিয়া কেটে গেছে। আমি জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছিল? আমি এখন দেখেন আমার ঠান্ডা লাগছে, এই উত্তরের বাতাস, শীতকাল, এই শীতকালের উত্তরের বাতাসে খালি গায়ে ছিলাম বা রাস্তায় হাঁটতেছিলাম, আমার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পানি পড়ছে, মাথা ব্যথা হচ্ছে। তাহলে আমরা হয় তাকে লক্ষণ মোতাবেক আমরা হয় অ্যাকোনাইট দেব, না এলিয়ান সিফা দেব। আমরা শুধু এই দুইটা ওষুধ যে দেব তা নয়, এটা আমি উদাহরণ হিসাবে বলছি। আমরা রোগীকে অনেক দিক বিবেচনা করব, তারপরে একটা ওষুধ দেব। সুতরাং এই যে আমরা অ্যান্ড্রিয়াস ভ্যালেসিয়াস যে তথ্য আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই তথ্যে তিনি বলেছেন ভিসিয়াস সার্কেল। হোয়াট ডাজ ইট মিন? বিখ্যাত অর্থনীতিবিদ ডব্লিউ রোস্টো তিনি বলেছেন, দি ম্যান ইজ পোর বিকজ হি ইজ পোর। একটা মানুষ গরিব হওয়ার কারণে গরিব হয়ে থাকে। যেহেতু গরিব মানুষটির কোনো সেভিংস থাকে না, সুতরাং তার পুঁজির স্ফীতি গড়ে না। পুঁজি বা মূলধন যদি না থাকে, সে ইনভেস্টমেন্ট করতে পারে না, বিনিয়োগ করতে পারে না, সুতরাং তার অতিরিক্ত টাকা আসার কোনো স্কোপ থাকে না। সেই জন্য তিনি বলেছেন, এ ম্যান or the man is poor because he is poor, this is the vicious circle. আমরা যদি এই ভিসিয়াস সার্কেলের ক্ষেত্রে আমরা এখন যদি আমার অ্যালোপ্যাথি বন্ধুদের কথা চিন্তা করি, তাহলে দেখেন, আমি হাঁটুর ব্যথা নিয়ে বা গাউটের ব্যথা নিয়ে আমার ডাক্তার বন্ধুর কাছে, প্রফেসরের কাছে আমি গিয়েছিলাম। তিনি আমার ব্যথা কমাবার জন্য, আমার হাঁটু ফুলে গিয়েছিল, ইডিমা হয়েছে, রস জমেছে, সাইনোভিল ফ্লুইড জমেছে, ব্যথায় অস্থির, তিনি আমাকে জাইলোরিক और অ্যাজলোরিক পেন কিলার হিসাবে প্যারাসিটামল और ডাইক্লোফেন, ডাইক্লোফেনাক প্লাস और ভল্টারিন সাপোজিটর ইত্যাদি যা দেবেন, দিলে আমি উপশম পাবো, আরাম পাবো at once. It is no doubt. বাট আমি গিয়েছিলাম ব্যথা কমাবার জন্য, আমাকে দিয়েছে এই ব্যথার ওষুধ খাওয়ার সাথে সাথে আমাকে সেকলো খেতে হবে, বা এই গ্যাসের কারণে ব্যথার ওষুধ খাইলে গ্যাস হবে, সেই জন্য আমাকে অ্যান্টাজল বা অন্য যে কোনো জাতীয়, বাজারে অনেক রকমের অ্যান্টাসিড জাতীয় ওষুধ আছে, সেগুলি আমাকে খেতে হবে, না হলে আমার পেটে গ্যাসের সমস্যা হবে। এখন আমি দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছি। ডাক্তার বন্ধু আপনার প্রেসক্রিপশনে বলে দিয়েছে যে আপনি বেশি দিন ব্যথার ওষুধ খাবেন না,
কেননা ব্যথার ওষুধ খেলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে, কিটেনিন বেড়ে যেতে পারে, ইজিএফআর বেড়ে যেতে পারে। তাহলে একদিকে আমি ব্যথার কমাবার জন্য ওষুধ খেতে বাধ্য হয়ে ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তার নিজেই বলে দিচ্ছে যে বেশি ব্যথার ওষুধ খেলে আপনার কিডনির কিটেনিন অথবা ইজিএফআর বেড়ে যেতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আমি যদি কন্টিনিউয়াস গ্যাসের ওষুধ খাই, তাতেও কিন্তু আমার কিটেনিন বেড়ে যেতে পারে। তাহলে আমার যদি ব্যথা কমে গেল, চলে আসলো আমার কিটেনিনের সমস্যা, কিডনির সমস্যা, গ্যাসের সমস্যা। কিডনির সমস্যা মিট আপ করতে আমাকে ডায়ালিসিস করা লাগবে। আমি ডায়ালিসিস করতে গেলাম, সেখানে তো আপনি জানেন অর্থনৈতিক বিষয় আছে, সবাই তো এটা করতে পারবে না। তাহলে এই দৃষ্টিভঙ্গিতে যদি আমি চিন্তা করি, তাহলে আমি স্পষ্টত বলতে পারি যে এটাও একটা ভিসিয়াস সার্কেল বটে। এটা কি ভিসিয়াস সার্কেল নয়? এই প্রসঙ্গে একটি গল্প আমার মনে পড়ে যায়। আমি তখন সুনামগঞ্জ জেলায় ম্যাজিস্ট্রেট। আমি আমার সাথে, এখন উনি অতিরিক্ত সচিব হিসাবে এলপিআরে গেছেন, আমার এডিসি ছিলেন। উনি খুবই ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার, ওনার সার্টিফিকেট নাই, ওনার মিসেস এর সার্টিফিকেট আছে। তো আমি সুনামগঞ্জ জেলায় আমার একজন সহকর্মীর ডায়াবেটিসের চিকিৎসা করেছিলাম। তার সারা শরীরে বিখাউজ ছিল। তো তার বিখাউজে সে প্রায় এই অবস্থা হয়। আমি বলি যে দেখো ফাতেমা, তোমার এই বিখাউজ বেড়ে যাবে, ডায়াবেটিস সেরে যাবে। আমার অভিজ্ঞতা তত একটা বেশি নাই, তবে সেখানে এম.এ. করিম, যিনি 1917 সালে এন্ট্রান্স পাস করেছিলেন, বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার, ইন্ডিয়াতে উনি ইসলামিয়া কলেজ থেকে পাস করেছিলেন ইন্টারমিডিয়েট 1920-এ। তাকে আমি বললাম যে ভাই, এই চিন্তা করে ওষুধ দিন, কারণ হোমিওপ্যাথি খাইলে কিন্তু মানুষ পরে পালায় আর বদনাম হয়। তো ওকে আমি বললাম, ফাতেমা তুমি যদি ধৈর্য ধরে থাকো, সারে কিনা এটা একটা পরীক্ষা হবে বটে। তো সেই রোগীটার সর্বশরীর পচে যাওয়ার মতো হয়েছিল। মানুষ তাকে একেবারে খুবই ধিক্কার দিতেছিল, কিন্তু আমার প্রতি এবং এডিসির প্রতি তার একটা বিশ্বাস থাকাতে সেই রোগীটাকে আমি জীবনে একটা সফলতা আমি বলবো যে দেখেছি। তারপর সেই সুনামগঞ্জ জেলায় হোমিওপ্যাথির অনেক সুনাম সুখ্যাতি হলো। আমরা অনেক বেশি ভালো কাজ করার সুযোগ পেলাম। আমার ডিসি মহোদয় মনোয়ার হোসেন, তিনি, তার হার্টের ইস্কিমিয়া ছিল। ইস্কিমিয়া মানে হার্টের একটা অংশে রক্ত চলাচল নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা একমাত্র আমেরিকাতে তখন চিকিৎসা হতো। আমি 1997 সালের কথা আপনাদের বলছি। তো ডিসি আর আমাকে বললেন যে দেখো, তোমার তো খুব সুনাম শুনলাম, ফাতেমার এরকম নাকি তুমি ডায়াবেটিস ছেড়ে দিয়েছো। তো আমার তো হার্টের ইস্কিমিয়া। ঈদের দিন ওনার স্ত্রী ডাক্তার, ওনার শালা সম্বন্ধী ডাক্তার, ঈদের দিন অনেক ডাক্তার ওনার বাসায়। আমাকে বললো যে ফজলুল হক, যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, যে তুমি তো দেখছি যে ফাতেমার রোগ ছেড়ে দিয়েছো, তো আমার তো এই অবস্থা, তুমি যদি না সেরতে পারো তোমার কিন্তু সার্টিফিকেট সরকার যেটা দিয়েছে আমি বাতিল করে দেবো। তো আমি বললাম যে স্যার, হোমিওপ্যাথিতে ডায়াবেটিস সারে আমার জানা নাই, ফাতেমারটা অলৌকিক হতে পারে, সেরে গেছে, আল্লাহ সেরেছে। তো আমি স্যার নুরুল ইসলামকে ডাকি, উনি যদি আসে আমার সাথে, উনি আপনার রোগ লিপি করে চিকিৎসা করবে। তারপরে আমরা এই করলাম। ওখানে একজন ডাক্তার এফসিটিএস করা, তিনি আমাদেরকে সমর্থন করলেন, বললেন যে তার বাবা হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তিনি জীবনে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এবং হোমিওপ্যাথির টাকায় তিনি ডাক্তার হয়েছেন। তার বিশ্বাস
হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো হয়েছে। তো আমরা তাকে ওষুধ দিলাম, নুরুল ইসলাম তাকে ওষুধ দিল, এবং আমরা 6 মাস পরে পরীক্ষা করে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। উনি আমাকে একটা সার্টিফিকেট দিলেন সব অফিসারের সামনে। আর আমার যে ডাক্তার নুরুল ইসলাম, তাকে উনি 400 খাস জায়গা দিলেন। উনি এই কিছুদিন হলো মারা গেছে। এই যে হোমিওপ্যাথির অবদান, জয়গান, এটা আমার কাছে নয়, আপনাদের প্রত্যেকের কাছে আছে। বাট আমরা সমাজের উচ্চবিত্ত সরকারি আমলাদের কাছে যাইতে পারছি না। এই না যাওয়াটাই আমাদের জন্য সমস্যা। আমি আরেকটি কথা বলেছি, হোমিওপ্যাথির একটা গল্প বলে আমি এখান থেকে চলে আসবো। সেটা হলো এই যে এখন উনি বেঁচে আছেন, ওনার সারা শরীরে টিউমার, উনি এখনো বেঁচে আছেন। ফখর উদ্দিন, তাকে বাংলাদেশের বিখ্যাত একজন প্রফেসরের 4 সদস্যের কমিটি বলেছিল যে, মানে ভুলে হয়তো তার প্রিয়রা লিখছে, ওখানে লেখা ছিল যে ইউ মে ডাই অ্যারাউন্ড 29 নভেম্বর 2000, না 2001 অথবা 2 হবে। তো ওনার বাবা হচ্ছে মসজিদের ইমাম, আমার বাসা মসজিদের সাথে। তো আমি যখন উনি সন্ধ্যাবেলা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমরা নামাজ পড়ি, আমার বাসায় এত লোক আসে যে ম্যাজিস্ট্রেট সাহেব অনেক ভালো ডাক্তার, তিনি রুগী দেখেন। তো ওনার ছেলেকে আমেরিকার নিউ জিউস হাসপাতালে নিয়ে যাবেন প্লাস্টিক সার্জারি করার জন্য। তো একদিন সন্ধ্যাবেলা ফখর উদ্দিনের মিসেস, উনি এবং তার বাবা মা আমার কাছে এসে বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব, আমরা আপনার খুব সুনাম শুনি, তো আপনি আমার এই ছেলেটাকে দেখে দেন, এবং আমরা আপনার একটা পরামর্শ চাই। আমরা আমেরিকার টিকিট সব হয়ে গেছে, আমরা প্লাস্টিক সার্জারির জন্য যাব। তো আমার বৌমা বলল আপনার কাছে একটু পরামর্শ জানার কথা, যে ম্যাজিস্ট্রেট সাহেবরা তো সঠিক কথা বলে, মিথ্যা কথা বলে না, তো এটা সারবে কি সারবে না আমাদের দেশে, চলেন একটু যাই নিয়ে আসি। তো জানার জন্য আসছি। তো আমি তার কথার জবাব দিতে 2 মিনিট সময় নিলাম, নিয়ে বললাম যে দেখেন, এই আপনার ছেলের শরীরে তো দেখলাম সব জায়গায় গোটা উঠছে, টিউমার হয়েছে। তো আর এই যে প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে এই নিউ জিউস হাসপাতালে নিয়ে যাবেন, আপনার অনেক টাকা আছে, প্লেনের টিকিটও কাটা হয়ে গেছে। এখন আমার কাছে জানতে আসছেন, আমি কি জানাবো আপনাকে? আমি একটা জিনিস আপনাকে জানাই উপস্থিত, সেটা হচ্ছে ওই নিউ জিউস হাসপাতালে না, আগে বললাম যে আগে হলো আপনার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ আপনি ইমানদার ব্যক্তি নন, আল্লাহর উপরে আপনার কোনো তাওয়াক্কুল নেই, আল্লাহর উপরে বিশ্বাস নেই। না 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 স্যার, আমার বিশ্বাস আছে, আমার ছেলে অসুস্থ, আমি চিকিৎসা করাবো না। বলে অফকোর্স করাবেন। তো আগে নিউ জিউস হাসপাতালে একটা টেলিফোন করেন অথবা টেলিগ্রাফ করেন, করে খোঁজ নেন যে ওদের ওখানে ডেথ রেজিস্টার আছে কিনা, ওই হাসপাতালে গেলে মানুষ মরে কিনা। যদি দেখেন যে ওই হাসপাতালে গেলে মানুষ মরে না, তাহলে আপনি কালকেই ফ্লাই করে চলে যাবেন, আর ওয়েট করবেন না। আর যদি মনে করেন যে না, ওই হাসপাতালে ডেথ রেজিস্টারে মৃত্যুর তালিকাও আছে, তাহলে আপনার ছেলে গেলেও যে মরতে পারে, এটা তো আপনার ইমানদারিত্বের সাথে বিশ্বাস করতে হবে। সুতরাং আমি দেখছি যে আপনার ছেলের এই টিউমার বিনাইন টিউমার, ইট ইজ নট ম্যালিগনেন্ট টিউমার, এটা সারা জীবন সেটা নিয়ে বেঁচে থাকবে। আমার কাছে ওষুধ খান, এই টিউমার কমুক বা না কমুক, আপনার ছেলের কোনো অসুবিধা হবে না। আমার কথায় বিশ্বাস করে তারা ছিল। সেই ছেলে লন্ডনে 10 বছর চাকরি করে এসেছে, বাংলাদেশে এসেছে, তার মেয়েরাও এখন অনেক বড় হয়েছে। আমার কাছে এখনো সেই ওষুধ খায়, যোগাযোগ করে। সে লোককে টিউমারের কিছু আমি করতে পারিনি, বাট হি ইজ অ্যালাইভ অ্যান্ড স্টিল হি ইজ ওয়েল। সুতরাং আমি যে উদ্দেশ্যে কথাটি বলেছি,